এটা আপনাদের সহজে। তাহলে প্রথম দেখেন আমরা যে টুলগুলো নিয়ে কাজ করছি এগুলো একবার রিভিশন করবো। জাস্ট মুভ টুলে কাজ কি? মুভ টুলে সিলেক্ট থাকলে আমরা কন্ট্রোল বারের যে অপশনগুলো পাবো এর মধ্যে অটো সিলেক্টেড এবং শো ট্রান্সফর্ম দুটাই কি রাখবো? অফ। ঠিক আছে। দেন ডিরেক্ট সিলেকশনের কাজ কি? মানে সিলেকশন রেক্ট্যাঙ্গেল সিলেকশনের কাজ সিলেক্ট করা কিভাবে? স্কোয়ার আকারে। এগুলো কিন্তু শেপ আঁকা না, এর কাজ কি? সিলেকশন করা। এর কাজ কি? এখন সিলেকশন করার পর আমরা কি কি করতে পারি? কালার করতে পারি, তাই না? ডিলিট করতে পারি, তারপরে আর কি করতে পারেন? অবজেক্টকে ওইখান থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। সেম অবজেক্টকে আবার কি করতে পারেন? ডুপ্লিকেট মানে কপি করতে পারেন না? তার মানে সিলেকশনের কাজ হচ্ছে শুধুমাত্র এরিয়াকে টার্গেট করা, বাদ বাকি এখন আপনি কপি করবেন না, কালার করবেন না, কি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেন সিলেকশনের জন্য কতগুলো টুল আছে? এখানে আছে 4টা। এরপর আছে কি? ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাজিক ওয়ান টুল। এরপরে এদিকে কি কি আছে? অবজেক্ট, কুইক, ম্যাজিক। এটাও কি সিলেকশন। সবগুলোর কাজ কি করা? তাছাড়া আর কিছু করবে না, শুধু এক একটা ওয়েতে সিলেকশন করে। ওকে। দেন এরপর আছে কি? ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? আপনার কাকে কাটা? ক্যানভা। কে কাটবে? ক্যানভা সহ আপনি এই টুল দিয়ে কি করতে পারবেন? আউটসাইড সিলেকশন করে আউটসাইড ডিলিট করতে পারবেন। আর ক্রপ টুল দিয়ে কাটবে কি? টোটাল আপনার ক্যানভা সহ কেটে যাবে, ওই জায়গার মধ্যে যত পিকচার আছে যত ইমেজ আছে সব কি কেটে যাবে। ওকে। দেন এরপর হচ্ছে কি? ফ্রেম টুল, তাই না? ফ্রেম টুলের কাজ কি? গতকালকে দেখাইছি, যে কোনো একটা স্থানের মধ্যে তা আমরা কি ফ্রেম টুল ব্যবহার করি? ফ্রেম টুলের বিপরীতে কি কাজ করি? ক্লিপিং মাস্ক। মানে আমরা নিজেদের মতো শেপ ড্র করে সেই শেপের ভিতরে ইমেজকে ক্লিপিং মাস্ক করি, যার জন্য ফ্রেম টুলের ব্যবহার আমাদের প্রয়োজন পড়ে না। কিন্তু ফ্রেম টুলের কাজ কি? একটা ইমেজকে নির্দিষ্ট এরিয়া অনুযায়ী বসানো, তাই না? দেন ওই বসানোটা আমরা কিসের মাধ্যমে বসাই? ক্লিপিং মাস্কের মাধ্যমে। ওকে। দেন এরপর হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ কি? কালার পিক করা। এখন কালার কোথাকার পিক করবে? আপনি যদি একটা ইমেজ নেন, অবজেক্ট নেন, যাই নেন না কেন, এখন কালারটা পিক হবে কোথায় বলেন তো? ফরগ্রাউন্ডে। কোথায় পিক হবে? এখন আমি যেখানে ব্যবহার করতে চাই তো এটার নিয়ম হচ্ছে আপনি আই ড্রপার টুল দিয়ে যদি ব্ল্যাকে ক্লিক করেন, ব্ল্যাক চলে আসছে না? তার মানে আপনি এখানে ডাবল ক্লিক করে কি করবেন? কালার কোডটা কপি করে নেবেন। ঠিক আছে। নিয়ে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেই অপশনে গিয়ে আবার কালার কোডটা কি করেন? পেস্ট করে দিয়েন, তাহলে কি কালারটা আসবে। আর যদি আপনি ফরগ্রাউন্ডে কালারটা নিয়ে জাস্ট কোনো ব্রাশ করতেছেন বা আদার্স, মানে যে কাজগুলো ফরগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করা সম্ভব। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমার আই ড্রপার টুল কালার পিক করবে কোথায়? ফরগ্রাউন্ডে। আপনি যে অবজেক্টে কালার অ্যাপ্লাই করবেন সেটা যদি ফরগ্রাউন্ড থেকে কালার নেয় তাহলে তো এখান থেকে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। যদি ফরগ্রাউন্ড থেকে কালারটা সে না নেয় তাহলে আমার কি করতে হবে? জাস্ট ডাবল ক্লিক করে কালার কোডটা কপি করে নিয়ে ওকে যে অপশন থেকে কালার করা যায় সেখানে যে করতে হবে না? উদাহরণস্বরূপ যদি আমরা এখানে শেপ একটা ড্র করি, তাই না? এখন আপনি শেপের কালার ধরেন রাখতে চাচ্ছেন কি? হোয়াইট, তাই না? মানে হোয়াইটটা নিচ্ছে আর কি আই ড্রপার দিয়ে, কারণ হোয়াইট ছাড়া তো আমার নেই। ক্লিক করলাম, আমার শেপের কালার কি চেঞ্জ হয়েছে? তাহলে আমার এটা কিভাবে চেঞ্জ করতে হবে? এই কালার কোডটা কপি করে নেবেন, নেওয়ার পরে কোথায় চলে যাবেন? জাস্ট ফিলে, মানে শেপের কালার আমি যেখান থেকে চেঞ্জ করি, এটা যেহেতু সলিড কালার কাস্টম থেকে নিব না, ক্লিক করলাম, জাস্ট এখানে কি করলাম? পেস্ট করলাম, ওকে করে দিলাম। ক্লিয়ার? তার মানে আই ড্রপার টুলের কাজ হচ্ছে শুধু কি করা? পিক করা, কোথাও অ্যাপ্লাই করা না। মনে থাকবে? তাহলে অ্যাপ্লাই আপনার নিজের ম্যানুয়ালি করে নিতে হবে। ক্লিয়ার? ইলাস্ট্রেটর এগুলো আমার। তাহলে দেখেন, তাহলে আমাদের আই ড্রপার টুলের কাজ কি বুঝতে পারছেন? জাস্ট আমরা স্পট হিলিং ব্রাশ টুলের কাজগুলো আমরা দেখি নাই, কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্পট, মুখের স্পট দূর করে, এটা আমরা পরে দেখবো আর কি, জাস্ট ওটা ইন্ডিভিজুয়াল। তাহলে বাকি এরপর আমরা যেটা করছি কি? ইরেজার টুল। এর কাজ কি? মুছে ফেলা। একটা হচ্ছে ইরেজার আর একটা হচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড ইরেজার। তাহলে আমরা শেপের কালারটা একটু চেঞ্জ করি। এখন ইরেজারের কাজ কি? মোছা। এখন ইরেজার যদি নিয়ে যদি আপনি এখন কি ইরেজারে কোনো অপশন আসতেছে মোছার? কারণ আপনি কাকে ধরে আছেন? রেক্ট্যাঙ্গেলকে। এখন এখানে মাথায় রাখতে হবে ইরেজার শুধুমাত্র এই টাইপের ইমেজকে মুছে যেগুলো রাস্টার, যেগুলো কি
কোনো প্রকারের ভেক্টরকে ইরেজার মুছে না, মাথায় থাকবে। তাহলে আমি যখন নিচেরটা ধরবো তখন দেখবেন কি ইরেজার অ্যাক্টিভ, উপরেরটা ধরবো তখন আনঅ্যাক্টিভ। তার কারণ কি, এটা একটা ভেক্টর বা একটা শেপ, মানে শেপগুলোকে আমরা ভেক্টর বলি। তাহলে এটা একটা শেপ। এখন যদি আপনি এই শেপটার কিছু অংশ মোছার প্রয়োজন হয় ইরেজার দিয়ে, তখন কি করতে হবে, এটাকে আপনার ম্যানুয়ালি রাস্টার বানায় নিতে হবে। কিভাবে, রাইট মাউস ক্লিক করবেন, করার পরে কি করে নেবেন, রাস্টার লেয়ার। যখনই করবেন আর একটা বিষয় মাথায় রাখবেন, রাস্টার করার পর কিন্তু আর আপনি এটাকে ভেক্টর বানাইতে পারবেন না। তার মানে আপনি হচ্ছে কি করছেন, ওকে ভেক্টর থেকে রাস্টার বানাইছেন, এখন আপনি চাইলে একে কি, তাহলে ইরেজার কখন মুছে, যখন সে রাস্টার থাকে, রাস্টার ইমেজ ছাড়া ইরেজার মুছবে না। দেন সেম ভাবে যদি আপনি আরেকটাও ড্র করেন এখানে, এখন হচ্ছে কোথায় গেলেন, ব্যাকগ্রাউন্ড ইরেজারে গেলেন, সেম দেখেন কি আছে, কিন্তু যখন রাস্টারটা ধরবেন তখন শো করবে। আর এটার বৈশিষ্ট্য কি, জাস্ট ওই ইরেজারের কাজও মোছা, ইরেজারের কাজও মোছা। জাস্ট ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ কি, আপনি ফার্স্ট যে কালারে ক্লিক করবেন সেই কালারটা মুছবে, তাই না? জাস্ট এর বৈশিষ্ট্য কি এটা। তার মানে ইরেজারের কাজ একই, জাস্ট সিমিলার কাজ, একটু বৈশিষ্ট্য আলাদা, তাই না? ওকে, তাহলে ইরেজার চলে গেল নাকি। এরপরে ব্লার টুল দেখেছিলাম, তাই না? ব্লার টুলের কাজ কি, জাস্ট আপনার যে কোনো অংশকে মনে হচ্ছে যে একটু কি করার প্রয়োজন, শার্প করার প্রয়োজন, বা স্মুথ, মানে স্মুথ বুঝেন তো, বা হচ্ছে একটু কমই করার, তখন আপনি কি করবেন, জাস্ট ব্লার করতে পারবেন না। এখন আপনার শার্পনেস প্লাস অ্যাঙ্গেল সবকিছু মিলায়ে, ব্রাশের অপোজিট সবকিছু মিলায়ে কি হবে, ব্রাশ সাইজ ব্রাল আপনি আপনার প্রয়োজন মতো করতে পারবেন, ঠিক আছে? দেন এরপরে হচ্ছে কি টুল, পেন টুল, তাই তো? পেন টুলের কাজ কি, শুধুমাত্র পাত করা ইচ্ছা মতো। এখন দেখেন পেন টুলের সাথে আরো দুইটা জিনিস আমি অ্যাড করবো, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা হচ্ছে কি ডিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আপনি ধরেন পেন টুলে এখানে একটা কাজ করছেন, এখন আপনার মনে হচ্ছে কি যে আপনার এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কি ভালো হবে, তাহলে আপনার সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। দেন আপনি হয়তোবা কোথাও ভুল করে বেশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ফেলছেন, সেটা আপনার কি করতে হবে, রিমুভ। তাহলে জাস্ট কি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, যে অ্যাঙ্করটা ডিলিট করবেন সেটার উপর ক্লিক করবেন, চলে গেল না? আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাও ডিলিট করেন তাহলে দেখেন ওটা কি চলে গেছে, কিন্তু এটা দিয়ে ডিলিট করবেন। আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাইবেন ডিলিট অ্যাঙ্কর দিয়ে। আর অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো, আমরা যে ক্লিকটা নিচ্ছি এটাই হচ্ছে কি একটা অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, যে ক্লিকটা করতেছে এটা অ্যাঙ্কর পয়েন্ট। ক্লিক করার পরে যে দুইটা বেরোচ্ছে এই দুইটা কি হ্যান্ডেল, এই দুইটা কি হ্যান্ডেল। দেন উপরেরটা হচ্ছে কি, মানে পিছনেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড হ্যান্ডেল, সামনেরটা পিছনের ব্যাকওয়ার্ড হ্যান্ডেল কোনটুকে কন্ট্রোল করে, এই পিছনের এই এরিয়াটুকু না, আর সামনের হ্যান্ডেলটা সামনের এরিয়া, তাই না? মানে সামনের এরিয়া বলতে কি বোঝাই, এইখান থেকে শুরু করে পরবর্তী যে কার এটা নিলেন, যদি আমি এখানে অল্টার দিয়ে টান দিই তাহলে দেখেন শুধুমাত্র এইটুকের চেঞ্জ হবে না, আর পিছনেরটা টান দিলে। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে ওইটা নিয়ে যদি ওরকম হইলো, আপনি ধরেন হচ্ছে কি করলেন, ওইটার সাথে হ্যান্ডেল নিছেন, আবার হচ্ছে কি এইটার সাথে আবার হ্যান্ডেল নিছেন, তাই না? তাহলে এখন কি হবে, তাই না? পিছনেরটা অলরেডি দেখেন, যদি আমি একটু ক্লিক করি পিছনেরটা, আর এখন এটা দেখেন মাইনাস অটোমেটিকলি অনেক সময় আসতেছে না, বুঝতে পারছেন? তার মানে যখন আপনি এইভাবে করুন অটোমেটিকলি বুঝবেন যে একটা থাকবে আরেকটা চলে যাবে, বা অনেক সময় দুইটাই থাকবে। যখন দুইটা থাকবে তখনও কি, জাস্ট এটা দুইটা আনারও আমি দেখাই, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, না সরি ডিরেক্ট সিলেকশন টুল, ক্লিক করলাম, দুইটা আছে না, এখানে কয়টা আছে, দুইটাই আছে, পরে এখন না, এখন দেখেন দুইটাই আছে না। তার মানে আপনি হচ্ছে কি দুইটাকে নাড়াচাড়াও করতে পারবেন যদি দুইটাই থাকে। যদি ছোট করে দুইটা দিয়েই কিন্তু আপনার এই অংশটা কি হবে, এখন হচ্ছে দেখেন আমি একটাকে নাড়া দিচ্ছি সব দিকে কি হচ্ছে, কিন্তু যখন অল্টার ধরবো তখন কি হবে, ঠিক আছে? এখন মনে করেন এই কাজটা কখন করতে হবে, আপনি ধরেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ফেলছেন, অ্যাঙ্কর পয়েন্ট ধরেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিছেন আপনার, এখন মানে আমরা তো হচ্ছে একটা হচ্ছে ড্র করার সময় কি করতেছি, এডিট করতেছি না? যখন আমরা ড্র করার সময় এডিট করতেছি তখন একটা ওয়ে, যখন আমার ড্র করা শেষ এখন আমার এডিট প্রয়োজন, তাহলে কি করতে হবে, আমার নিচে থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। কোথায় যেতে হবে,
ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবেন ওর সাথে যে ইয়েটা আছে হ্যান্ডেলটা আছে ওটা কি পাবেন, শো করবে। দেন আপনি চাইলে এরপরেও হ্যান্ডেল ধরে কি করতে পারবেন, নাড়াইতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা মোটামুটি হচ্ছে আমাদের পেন টুলে কাজ গেল, তাই না? আর বাকি যে দুইটা দেখালাম ওই দুটো হচ্ছে কি পেন টুলের সহায়ক হিসেবে কাজ করে আর কি। এরপর হচ্ছে আমাদের কি টাইপ টুল, তাই না? টাইপ টুলের কাজ কি, লেখালেখি করা। দেন আপনি যখন টাইপ টুলটা নিবেন জাস্ট ক্লিক করবেন, লেখা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণটা কি, কালার হোয়াইট আছে। দ্বিতীয় আর একটা সমস্যা হয় কি আপনার সাইজের কারণে, তাই না? জাস্ট এক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু আপনার প্রপার্টিজ আছে, তাই না? জাস্ট এখন আমার কার্সরটা কোথায় ড্রপ করতেছে, ভিতরে না? দেন যখন ভিতরে ড্রপ করতেছে তার মানে হচ্ছে আপনি কি এখন যদি চেঞ্জ করেন, চেঞ্জ কতটুকু জায়গায় হবে, ওই যে জায়গায় আপনার কার্সরটা ড্রপ করতেছে, তার মানে চেঞ্জ করলে পরবর্তীতে যেগুলো লিখবেন সেগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি ধরে নেন তখন, আর যদি লেয়ারটাকে ধরেন তার মানে কি টোটাল লেয়ারটা সিলেক্টেড আছে না? এখন যদি কোনো চেঞ্জ করেন তাহলে চেঞ্জ কয় জায়গা থেকে করতে পারি, কন্ট্রোল বার, আরেকটা হচ্ছে, তাহলে আবারও বলি, কন্ট্রোল বারে প্রতিটা অপশন তখনই পাবেন যখন আপনি সেই টুলটা সিলেক্ট, তাই না? টুলে কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? তাহলে টাইপ টুলে হচ্ছে দেখেন, আমরা টাইপ টুলে যাওয়ার পর আমাদের টাইপ টুলে কি কি কাজ করা যায়, ফন্ট চেঞ্জ করতে পারি না নিজের প্রয়োজন মতো, তারপর হচ্ছে কি ফন্টের স্টাইল, সাইজ, এই সবগুলো একবারে পারি কোথা থেকে, প্রপার্টিজের ক্যারেক্টার, মানে আমাদের ক্যারেক্টার প্যানেল তো আলাদা আছে, তাই না? প্রপার্টিজের ভিতরেও কি, হ্যাঁ উইন্ডো তো অলরেডি আছে। আমার যখন প্রপার্টিজ ব্যবহার করতেছি তখন আমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ক্যারেক্টারটা অলরেডি প্রপার্টিজের ভিতরে কি আছে, মানে হচ্ছে আপনার ক্যারেক্টার, প্যারাগ্রাফ যেগুলো প্রয়োজন সেগুলো প্রপার্টিজের ভিতরে। এই জন্য বলছি প্রপার্টিজের ব্যবহারটা যদি কেউ করতে পারেন আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না, জাস্ট ওইখানেই সবকিছু চলে আসবে। দেন ক্যারেক্টারের, তাহলে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ফন্ট দিতে পারতেছেন, তাই তো? তারপর হচ্ছে ফন্টের স্টাইল, ফন্টের স্টাইলটা হচ্ছে কি, জাস্ট কোনো ফন্টে আপনার একটাও স্টাইল থাকতে পারে, কোনোটাতে একাধিকও থাকতে পারে, তাই না? তার মানে আপনার যদি একাধিক স্টাইল থাকে তাহলে আপনি একাধিক স্টাইল নিতে পারবেন। স্টাইলটা কি, জাস্ট ফন্ট চিকন থেকে মোটা আর ইটালিক, তাই তো? চিকন, মোটা আর হচ্ছে কি ইটালিক। ফন্ট স্টাইল মানে হচ্ছে আমরা যে এই ফন্টটাকে আঁকা বাঁকা তেড়া করে ফেলবো এমনটা না, তাহলে মানে আঁকা বাঁকা তেড়া বা সিগনেচার টাইপোগ্রাফি ফন্ট, এর জন্য কি আপনার আলাদা ফন্ট ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা চলে গেল। এরপর হচ্ছে কি দেখেন ফন্টের কি সাইজগুলো না, এরপরে কি আছে দেখেন ফন্টের সাইজ, তাহলে সাইজটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও। তো সর্বদাই বলবো কোথা থেকে ইউজ করতে, প্রপার্টিজ, যেখানে থাকেন না কেন ইন্ডিভিজুয়াল করবেন, ধরবেন, কোথা থেকে চেঞ্জ করবেন, মানে তাহলে অন্য জায়গায় গেলে আপনার টুলমুল খোঁজাখুঁজি করা লাগবে, প্রপার্টিজে কোনো কিছুই করা লাগবে না, আপনি লেয়ারটা সিলেক্ট থাকলে আপনার সামনে সব পেয়ে যাবেন। দেন এরপর হচ্ছে কি লাইনের কাজ, কি লিডিং এর কাজ, জাস্ট আপনার প্যারাগ্রাফের মধ্যে যখন একাধিক লাইন নেবেন তখন তার মধ্যে কি করা, জাস্ট লাইনের গ্যাপটা তৈরি করা, তাই না? আমি হচ্ছে আরেকটা লিখে নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে দেখেন এগুলো কিন্তু একবার রিভিশন দিয়ে নিচ্ছি, সবাই খেয়াল করেন যে তো আর আমার লেখার সময় কোনো ঝামেলা না হয়। খেয়াল করেন আমার লাইনটা কত দূরে আসতেছে, অনেক নিচে নিচে আসতেছে না? এখন এটার কারণ হচ্ছে কি, আমি যদি লিডিং এ যাই খেয়াল করবেন, সরি এখানে যে কোনো একটা প্রবলেম হয়েছে, লিডিং না, এই ফন্টটাতে ঝামেলা আছে নাকি? তারপর ও সরি, আমার লিডিং তো বেশি আছে, ফন্ট আছে কত মাত্র 2 আর লিডিং আছে 16,
জাস্ট আমি একটু কাছাকাছি নিয়ে যাই আমাদের রেঞ্জ অনুযায়ী 14-16। এখন দেখেন আছে তো পারফেক্ট, তাই না? তার মানে দুইটা লাইনের মধ্যে যদি আমরা কি করি, লিডিং বাড়াই তাহলে ফাঁকা বাড়বে, আর লিডিং কমাইলে, যদি 0 করে দেন লিডিং তাহলে কি হবে, একবারে দুইটা সমান হয়ে যাবে না? আর যদি অটো করে দেন তখন কি হবে, জাস্ট ওর মতো নিয়ে নিবে। তাহলে আপনারা চাইলে অটোই রাখতে পারেন। আর অথবা কি করবেন, আপনার ফন্ট সাইজ থেকে 2 থেকে কত 3 বেশি রাখবেন। দেখেন আমি অটো করলেও যা 2 কম করলো 3 ছিল, তাই না? একটু কমলো না? তা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ফন্ট বাড়াইলে কাকেও বাড়াইতে হবে, লিডিং কে। আর যদি অটোমেটিকলি বেড়ে যায় তাহলে তো আপনার কিছু করা লাগতেছে না, তাই না? ওকে, দেন লিডিং এর পরেরটা কি আছে, ট্র্যাকিং, তাই না? ট্র্যাকিং এর কাজ কি, এতক্ষণ লাইনের মধ্যে গেছে স্পেস বাড়ছে, ট্র্যাকিং হচ্ছে কি লেটারের মধ্যে স্পেস বাড়বে, তাই না? আর কালার তো আমরা জানি নাকি। এরপর হচ্ছে আপনার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে, অ্যালাইনমেন্ট, তাই তো? যদি এটা থাকে তার মানে কি আপনার লেখাগুলো যখন লিখবেন ডান দিক থেকে বাম, মানে ডান দিকে ফিক্সড থাকবে, বাম দিকে কি সরে মানে চলতে থাকবে। ধরেন আপনি এখানে একটা লেখা লিখতেছেন, তার মানে আপনি এখানে ক্লিক করছেন কোথায়, এখন আপনার লেখা আপনি লিখলে কোন দিকে যাচ্ছে, শুধু লেফট দিকে যাচ্ছে না? যখনই সেমটাকে হচ্ছে আপনি কি করবেন, আমি বাইরে ক্লিক করি, মানে অন্য একটা লেয়ারে, মানে বাইরে ক্লিক করে আবার নতুন করে লেয়ার নিই। তার আগে হচ্ছে ধরেন এটা কি নিয়ে নিলাম, আগেও নিতে পারি পরেও নিতে পারি নাকি? আগে নিতে হলে আমার উপর থেকে নিতে হবে না, সেন্টার নিলাম, এখন ক্লিক করলাম, সরি, এখন লেখাটা কিভাবে বাড়তেছে, মাঝখান থেকে না? এরপর যদি রাইট নিই তাহলে কি হবে, জাস্ট আপনার রাইট সাইডে বাড়বে না? দেন এটা কেন বললাম, আমরা ডিজাইনে গেলেই বুঝতে পারবো, কারণ আমার ডিজাইনে বাটন বা বিভিন্ন কাজের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট লেফট রাইট এটা লাগবে। দেন আমরা যদি 2-3 লাইনের লেখা লিখি তখন আমাদের প্রয়োজন হবে পরবর্তী অংশটা, কোনটা, জাস্ট লেয়ারটা তো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, কোনটা, আমাদের অবশ্যই লেয়ারের নামগুলো লিখে লিখে এটা, তাই তো? জাস্ট দেখেন যখন 2-3 লাইনের লেখা লিখবো তখন আপনার প্রয়োজন হবে কোনগুলো, প্যারাগ্রাফের গুলো না, জাস্টিফাই লেফট, জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই রাইট, আরেকটা আছে কি টোটালি জাস্টিফাই। তাহলে জাস্টিফাই লেফট মানে হচ্ছে কি সবগুলো জাস্টিফাই, লাস্টের যে লাইনটা থাকবে সেটা হচ্ছে কি লেফটের দিকে থাকবে, ওকে। আর সেন্টারেরটা হচ্ছে সবগুলো জাস্টিফাই থাকবে, লাস্টের লাইন মিডিলে থাকবে। আর জাস্টিফাই রাইট মানে হচ্ছে সবগুলো জাস্টিফাই থাকবে, লাস্টের লাইনটা কোথায় থাকবে। আর অল জাস্টিফাই মানে লাস্টের লাইনের মধ্যেও কি। আর জাস্টিফাইটা কাজ করে কিভাবে জানেন, ওই যে ওয়ার্ডগুলো, ওয়ার্ডের মধ্যে একটু জায়গা স্পেস বাড়াই বাড়াই কি করে, মিলাই ফেলে না অটোমেটিকলি। তো সেম ভাবে লাস্ট টু অল জাস্টিফাই করলে কি হবে, নিচেরটা টোটালি কি হয়ে যাবে, ফাঁকা হয়ে বেড়ে যাবে, তাই না? তাহলে এই যে কাজগুলো আমি দেখাইলাম, আর এরপরে তাছাড়া আমি 2টা কমান্ড আপনাকে আবারও স্মরণ করি, জুম করার জন্য অল্টার ধরে রিবন, আর স্পেসকে সরানোর জন্য স্পেস ধরে মাউসের লেফট বাটন প্রেস করে যেদিকে নেবেন সেদিকে আপনার কে সরবে, পুরো ক্যানভাটা সরবে, ঠিক আছে? দেন এই যে কাজগুলো করলাম এইটা মিলাই সবকিছু মিলাই আমরা এখন একটা কি তৈরি করব, সোশ্যাল মিডিয়া পোস্টার। ও আরেকটা জিনিস বাদ গেছে, ক্লিপিং মাস্ক, তাই না? পারবেন তো ক্লিপিং মাস্ক করতে? ক্লিপিং মাস্কের শর্ত কি, শর্তটা বলেন আগে আমাকে। ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক না। আপনার যে কোনো একটা কি নিতে হবে, এই শেপটা হচ্ছে কি আপনি যে এরিয়া বরাবর ইমেজটাকে দেখতে চাচ্ছেন, তাই না? এবং সেই শেপ বরাবর কি নেবেন, ছবি, তাই তো? এখন ছবিটা আপনি পিকচারও নিতে পারেন, পিএনজিও নিতে পারেন, কারণ পিএনজি জেপিইজি ছাড়া আপনার ফটোশপ কি করবে না, সাপোর্ট করবে না, এই জন্য এই দুইটা ছাড়া আপনি নিতেও পারবেন না। তাহলে জেপিইজি বা পিএনজি যাই নেন না কেন, নেওয়ার পরে সেটাকে আপনার কি করতে হবে, জাস্ট আপনার যে শেপ আছে সেই শেপ অনুযায়ী কি করা লাগবে, রিসাইজ করবেন না। মানে রিসাইজ না করলে তো আর আপনার ওই শেপের মধ্যে দেখতে পারবেন না, পারবেন? হ্যাঁ, এই জন্য আমরা সহজে কিভাবে বুঝি, যেহেতু আমার শেপটা দেখা যাচ্ছে না তার জন্য আমরা কি করে নিই, জাস্ট লেয়ার থেকে অপাসিটিটা একটু কমাই নিই, যেহেতু আমরা নিচে শেপটা দেখতে পারি। ধরেন আমি এখন জুতাটাকে কোথায় ঢুকাবো, শেপের ভিতরে, টোটাল আমার জুতাটা যেন শেপের মধ্যে থাকে, ওকে।
তাহলে দেখেন আমি কাকে ছোট করলাম, ছবিটাকে, কারণ আমার ইমেজ আমরা শেপগুলো অলরেডি কি যতটুকু ছবি থাকবে সে অনুযায়ী শেপ ক্রিয়েট করে রেখে দিই, দেন ছবিটাকে ছোট করে ওকে করলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন আমার শেপে কি কোনো কালার আছে, কালার নেই, মাস্ট বি কালার থাকতে হবে, যদি কালার না থাকে তাহলে আপনার ইমেজ দেখতে পারবেন না। দেন অপাসিটি ইমেজের এখন আবার কি করবেন, যদি 100 না করেন তাহলে তো আপনার ইমেজটা দেখা যাবে না, তাই না? এখন আমার এখানে একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে আমি যদি একটু জুম করি আমার কিন্তু ইমেজের মানে শেপের ব্ল্যাক একটু বাহিরে দেখা যাচ্ছে না, তার মানে আমার ইমেজটা কিন্তু মানে ওই ব্ল্যাকটা শো করবে, ঢাকবে না কিন্তু, ঠিক আছে? এটা পরে বাড়াচ্ছি আর কি। এখন হচ্ছে দেখেন এরপরে কাজ হচ্ছে কি, আপনার অবশ্যই শেপের উপরেই কি থাকতে হবে, আপনার ইমেজ 2-3টা উপরে থাকলে হবে না, শেপের শেপ আর ইমেজটা কি পাশাপাশি, শেপ থাকবে নিচে, ইমেজ থাকবে, দেন রাইট মাউস ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে কি হয়ে যাবে না, অ্যাপ্লাই হয়ে যাবে না? এখন আপনি মনে করেন কাকে সরাইতে চাচ্ছেন, ইমেজকে, তাহলে ইমেজ লেয়ারকে ধরে কি করতে পারবেন, সরাইতে পারবেন। দেন যদি বড় করতে চাচ্ছেন তাহলে ইমেজ লেয়ারকে ধরে কন্ট্রোল টি দেন, এখন আপনি কি করেন আপনার ইমেজকে বড় করতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? কাকে ধরা আছি, ক্লিপিং মাস্ক আছে কিন্তু ইমেজ লেয়ার, দেন শেপের লেয়ারকে যদি ধরেন তাহলে কাকে বড় করতে পারবেন, কন্ট্রোল টি দিয়ে, কে বড় হচ্ছে? আর শেপ বড় হওয়া মানে আপনার কি হচ্ছে, ইমেজের এরিয়াটাও বাড়তেছে না, বড় হচ্ছে না, এরিয়া বাড়তেছে, বুঝতে পারছেন? মানে আপনি শেপকে বাড়াচ্ছেন তার মানে আপনার ইমেজের এরিয়া বাড়তেছে, এরিয়া বাড়তেছে, ইমেজ বড় হচ্ছে না। ওকে, এখন হচ্ছে শর্ত হচ্ছে আপনি দুইটাকে একসাথে কিভাবে সরাবেন, তাই না? দুইটাকে ওয়ে হচ্ছে দুইটা একসাথে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ধরতে হবে, অথবা আপনার হচ্ছে দুইটা ধরে কি করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। ওকে, আর আমি তো শুরুতেই বলছি যে অটো সিলেক্টেড কি থাকা যাবে না, ফটোশপে কাজ করার সময় 1 থাকা যাবে না, লেয়ারগুলো আপনার ম্যানুয়ালি ধরে নিতে হবে। অটো সিলেক্টেড যদি 1 থাকে তাহলে আপনি যতই গ্রুপ করেন যাই করেন কাজ হবে না, ঠিক আছে? এই জন্য অটো সিলেক্টেড অফ থাকবে, এটা প্রথম এক মানে রেস্ট, ধরেন অটো সিলেক্টেড অন করাটা আপনাদের রেস্ট্রিক্ট না, অটো সিলেক্টেড অফ করে তো এখন তো হচ্ছে আমার এই যে ইমেজ সিলেক্ট আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এখন আপনি নিচেরটা ধরলে নিচেরটা মুভ হবে, উপরেরটা ধরলে তার মানে আপনার গ্রুপটাকে এটা আপনি হচ্ছে কি তখন গ্রুপের নামটা লিখে রাখলেন কি শু। এখন হচ্ছে আমরা যদি মনে করি এর সাইডে কি দিব, বর্ডার দিব, যদি শেপে আপনি বর্ডার অ্যাপ্লাই করেন, কিসে, শেপকে ধরছি না, প্রপার্টিজ বর্ডার অপশন তো জানা আছে নাকি? এখন ইনসাইড করব না আউটসাইড করব, কাকে, আউটসাইড করলাম, করে বর্ডারটাকে বাড়াই, আসতেছে শেপের সাইডে কালার, এখন কালারটা কিন্তু আমার ব্ল্যাকই আছে, তাই না? জাস্ট যদি আপনি ইনসাইড করেন তাহলে কি ইনসাইডে ইফেক্ট পড়তেছে না? এই জন্যই বললাম যে আমরা যখন কোনো কাজ করব কাজের সাথে আমাদের ইনসাইড আউটসাইড প্রয়োজন হবে, ঠিক আছে? সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে। ক্লিয়ার? এখন আপনি যদি ড্যাশ লাইন চান তাহলে কি, ওকে, জাস্ট এখানে কি আউটসাইড ইউজ করেন, তাহলে দেখেন ড্যাশটা ওইভাবে চলে আসলো না? তাহলে এখন আপনার বাকি কাজগুলো আমরা শেপের যতগুলো করছি সেভাবে আমরা করতে পারবো। ওকে, তাহলে আমাদের এই কাজগুলো মিলাই এখন একটা কি টোটাল একটা সোশ্যাল মিডিয়া পোস্টার হবে।